বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল কর্তৃক পরিচালিত বিএজিএড প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি তাহমিনা ফেরদৌস, শিক্ষক, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন আমি ফারহানা নাজনীন, শিক্ষক, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল কর্তৃক পরিচালিত বিএজিএড প্রোগ্রামের ৪-৩-০৩ কোর্সের গৃহপালিত পশুর রোগ ও প্রতিকার শীর্ষক বইয়ের ইউনিট ৩-এর পাঠ ৩-এর ৩ বাছুরের গলাফোলা রোগ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় যা যা থাকছে: গলাফোলা রোগ কী, গলাফোলা রোগের কারণ, গলাফোলা রোগ সংক্রমণ, এর বিকাশ ও লক্ষণ, রোগ নির্ণয়ের পদ্ধতি, গলাফোলা রোগের চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি গৃহপালিত পশু লালন পালনে একজন খামারির লাভের মূল উৎস হচ্ছে তার বাছুর। এই বাছুরটি যখন রোগাক্রান্ত হয় তখন সেটি সেই খামারের লাভের অন্তরায়। এইরকমই একটি ব্যাকটেরিয়াজনিত রোগ হচ্ছে বাছুরের গলাফোলা রোগ। এই রোগটি বাছুরের জন্য প্রাণসংহারীও বটে। আলোচনা আর দীর্ঘতম না করে আমরা মূল আলোচনায় চলে আসছি। আমরা এখন আমাদের আলোচকের কাছ থেকে জেনে আসব যে বাছুরের গলাফোলা রোগটি আসলে কি এবং কিভাবে বা কাদের এই রোগটি বেশি হয়ে থাকে। পৃথিবীতে গরু এবং মহিষের যতগুলো মারাত্মক সংক্রামক রোগ রয়েছে তার মধ্যে গলাফোলা অন্যতম। সেপ্টিসেমিয়া বা রক্তদুষ্টি, জ্বর, গলা এবং গলকম্বলে পানি বা ইডিমার জন্য ফুলে যাওয়া, নাক এবং মুখ দিয়ে তরল পদার্থ নিঃসৃত হওয়া, শ্বাসকষ্ট এবং উচ্চ মৃত্যুহার, এগুলোই এই রোগের প্রধান বৈশিষ্ট্য। দেহে মিউকাস পর্দার নিচে যে কৈশিক নালীসমূহ থাকে সেগুলো থেকে রক্তপাত হয় বলে এই রোগকে হেমোরেজিক সেপ্টিসেমিয়াও বলা হয়। স্থানীয়ভাবে অনেকেই একে গলা ফোলা, ঘটু বা গলা বেড়া বা গলা ফাঁস নামেও চিনে থাকেন। বর্ষাকালীন এবং শীতকালীন বৃষ্টিপাত এই রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দেয়, কিন্তু তাই বলে বছরের অন্যান্য সময় হবে না তা কিন্তু নয়। বছরের অন্যান্য সময় এই রোগ হয়, তবে এই দুটি সময় এই রোগের প্রাদুর্ভাব কিছুটা বেশি থাকে। পাস্টুরেলা মাল্টোসিডা নামক এক ধরনের গ্রাম নেগেটিভ বাইপোলার ক্ষুদ্র কক্কয়েড আকৃতির ব্যাকটেরিয়ার কিছু সেরোটাইপ বা কয়েক ধরনের সেরোটাইপ এই রোগ সৃষ্টির জন্য দায়ী। এই রোগটি গরু এবং মহিষে সমানভাবেই হয়, কিন্তু আক্রান্তের হার বিবেচনায় মহিষে তুলনামূলকভাবে বেশি এই রোগটি সংক্রমিত হতে দেখা যায়। বিশেষ করে রিভার বাফেলো বা আমরা নদী মহিষ যাদেরকে বলি তাদের ক্ষেত্রে এই রোগটি আক্রান্ত হবার হার কিছুটা বেশি দেখা যায়। আমরা এই যে বাছুরের গলাফোলা রোগটি সম্পর্কে জেনে নিলাম। আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্যই এটি যে আমরা আজকে বাছুরের গলাফোলা রোগটি সম্পর্কে বিশদভাবে জানার চেষ্টা করছি। তো প্রথমে আমি জানতে চাইবো যে এই গলাফোলা রোগটি হয়ে থাকে এটা মূলত কেন হয় বা কিভাবে সংক্রমিত হয়। এই গলাফোলা রোগের জন্য যে ব্যাকটেরিয়াটি দায়ী বললাম, পাস্টুরেলা মাল্টোসিডা, সেটি স্বাভাবিকভাবেই গরু বা মহিষের ন্যাজোফ্যারিংসে অবস্থান করে। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা আসছি ন্যাজোফ্যারিংস কি। ন্যাজোফ্যারিংস হচ্ছে নাক এবং ফ্যারিংস অর্থাৎ গলবিল যাটাকে আমরা বলি বা ষড়যন্ত্র, এর মাঝামাঝি যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে ন্যাজোফ্যারিংস। তো এখানে জীবাণু থাকায় তো এই জীবাণু এবং পশুর মধ্যে একটা সমতা বিরাজ করে, এর ফলে আক্রান্ত হয় না। কিন্তু সবসময় যে সমতা বিরাজ করবে তা কিন্তু নয়। কখনো কখনো চাপ পড়ে বা স্ট্রেসড অনুভূত হয় পশুতে বা সে কোনো রোগে আক্রান্ত হয়, তখন এই ব্যাকটেরিয়া বা এই দুষ্ট জীবাণুটি তার বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ পেয়ে যায়। সে খুব দ্রুতই বংশবিস্তার করে এবং রক্তে চলে যায়, ফলে রক্তকে দূষিত করে, যেটাকে আমরা বলবো সেপ্টিসেমিয়া।
এখন আমরা আসছি যে একটি আক্রান্ত পশু কিভাবে অন্য একটি সুস্থ পশুকে আক্রান্ত করছে। আক্রান্ত পশু থেকে বা আক্রান্ত পশুর মুখ থেকে নিঃসৃত লালা, নাক থেকে যে তরল পদার্থ বের হয়ে আসছে, অথবা তার মলমূত্রাদি যেগুলো খাদ্য বা পানীয়কে দূষিত করছে, সেই খাদ্য বা পানীয়ের মাধ্যমে অন্য একটি সুস্থ পশুতে এই জীবাণুটি সংক্রমিত হচ্ছে। তাছাড়াও ব্যাকটেরিমিক পশু বা আক্রান্ত যে পশু, তার কাছ থেকে যে পরজীবীরা রক্ত খেতে আসছে, যেমন আটালি বা অন্যান্য কীটপতঙ্গ, তারা রক্ত নিয়ে যাচ্ছে এবং তাদের মুখে সেই জীবাণুটি লেগে থাকছে। এই কীটপতঙ্গ বা আটালিটি যখন আরেকটি পশুতে যাবে, তখন তারা সেই পশুটিকে বা সুস্থ পশুটিকে আক্রান্ত করবে। তো এইভাবেই জীবাণুটি একটি আক্রান্ত পশু থেকে আরেকটি সুস্থ পশুকে আক্রান্ত করে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি একটি বাছুরকে রোগমুক্ত রাখতে হবে সবসময়, কেননা বাছুরটি যখন রোগাক্রান্ত হবে তখন সে দুর্বল বা স্বাস্থ্যহীন হয়ে পড়বে। ফলে দেখা যাবে তার দৈহিক বৃদ্ধি হ্রাস পাবে, কর্মদক্ষতা হ্রাস পাবে এবং উৎপাদন হ্রাস পাবে। তাই আমরা আলোচনার এ পর্যায়ে আমাদের আলোচকের কাছ থেকে জেনে নিব যে কিভাবে এই রোগের বিকাশটি ঘটে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এই যে গলাফোলা রোগটি বা গলাফোলা রোগের আক্রান্ত যে গলাফোলা রোগ সৃষ্টিকারী যে জীবাণুটি, সেটি সারা দেহে নানাভাবে পশুকে আক্রান্ত করে বেড়াচ্ছে বা তার নিজেকে বিভিন্ন রোগ হিসেবে আত্মপ্রকাশ করছে। যেমন আমরা যদি শুরু করি, যেহেতু সে ন্যাজোফ্যারিংসে থাকে, সেখান থেকে উপযুক্ত পরিবেশ পাওয়া মাত্রই সে ফুসফুসে চলে যাবে, ফুসফুসে বংশবিস্তার করবে, সেখান থেকে রক্তে চলে যাবে। এইভাবে সে যে রোগটি সৃষ্টি করছে তাকে আমরা বলে থাকি নিউমোনিক পাস্চুরিলোসিস। এছাড়াও পশু থেকে নিঃসৃত লালা, নাক থেকে তরল পদার্থ বা মলের মাধ্যমে খাবারে বা পানিতে যাবে, সেখান থেকে পশুর দেহে চলে যাবে, তৈরি করবে ব্যাকটেরিমিয়া। শরীরের বিভিন্ন অংশে যে কৈশিক নালীসমূহ রয়েছে বা অন্যান্য টিস্যু রয়েছে, সেগুলোকে সে বিনষ্ট করে ফেলবে। তখন হিস্টামিন নামে এক ধরনের পদার্থ নিঃসৃত হবে। এই পদার্থটি দেহের বিভিন্ন কোষ থেকে পানি টেনে নিয়ে আসবে এবং গলকম্বলের নিচে জমাতে সাহায্য করবে। তৈরি হবে গলকম্বল বা ইডিমা। তারপর এই যে ব্যাকটেরিয়াটি সে যখন রক্তে চলে আসছে, তখন সে মারা যাবে। মারা যাওয়ার ফলে তৈরি হবে অ্যান্ডোটক্সিন, যেটি তৈরি করবে রক্তদুষ্টি বা সেপ্টিসেমিয়া। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে পাকস্থলীতে প্রদাহের সৃষ্টি হতে দেখা যায়, ফলে তাদের ডায়রিয়া হয়। এই ধরনের যে রোগটি, তাকে আমরা বলবো ইন্টেস্টাইনাল পাস্চুরিলোসিস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সারা শরীরে এ রোগের জীবাণু কিভাবে ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন ধরনের রোগ তৈরি করছে। সে শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রোগ তৈরি করছে এবং নিজেকে বিভিন্ন রোগ হিসেবে আত্মপ্রকাশ করছে। আমরা এর তীব্রতা বা ভয়াবহতা সম্পর্কে ধারণা খুব সহজেই পেতে পারি যে সেটি সারা শরীরের জন্য কতটা ভয়াবহ বা মারাত্মক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছি বাছুরের একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, বাছুরের গলাফোলা রোগ নিয়ে। আমরা ইতিপূর্বে জেনে এসেছি বাছুরের গলাফোলা রোগটি কি কারণে সংগঠিত হয়ে থাকে, এটি কিভাবে সংক্রমিত হয় এবং কিভাবে বিকাশ লাভ করে। আমরা আলোচনার এই পর্যায়ে আলোচকের কাছ থেকে জেনে নিব যে আমাদের খামারিরা বা কৃষকরা কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবে যে তার বাছুরটি এই গলাফোলা রোগটি দ্বারা আক্রান্ত হয়েছে। ধন্যবাদ তাহলে ফেরদৌস। শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের সাথে উপস্থিত যারা আছেন, তাদের সকলের সাথে বলছি যে আমাদের এই যে আলোচনা, এই যে রোগ নিয়ে আমরা আলোচনা করছি, সকল কিছুর উদ্দেশ্যই হচ্ছে এই রোগ সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া, রোগের থেকে মুক্তি লাভে বা রোগ থেকে প্রতিকার বা প্রতিরোধ আমরা কিভাবে করব সেসব বিষয়ে জানা। তো এই রোগের লক্ষণ জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে কারোর জন্যই, কেননা যত দ্রুত আমরা লক্ষণ শনাক্ত করতে পারবো, তাকে সঠিক চিকিৎসা আমরা প্রদান করতে পারবো। এই যে গলাফোলা রোগটি রয়েছে, তার যে লক্ষণগুলো রয়েছে তাকে আমরা দুটো ক্যাটাগরি বা শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে অতি তীব্র প্রকৃতির লক্ষণ, আরেকটি হচ্ছে তীব্র প্রকৃতির লক্ষণ। অতি তীব্র প্রকৃতির লক্ষণের ক্ষেত্রে দেখব আমরা পশুটি হঠাৎ করেই মারা যাচ্ছে, যেটি আমরা দেখতে পাই তর্কা বা অ্যানথ্রাক্স রোগের ক্ষেত্রে। কিন্তু এখানে কিছুটা ভিন্নতা রয়েছে। অ্যানথ্রাক্স বা তর্কা রোগের ক্ষেত্রে আমাদের যত ন্যাচারাল ওপেনিং রয়েছে, যেমন কান, নাক বা মলাশয়, এগুলো দিয়ে কালো জমাট বাঁধা রক্ত আসবে, কিন্তু হেমোরেজিক সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে সেটি আসবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পশু 6 থেকে 12 ঘন্টা বেঁচে থাকবে। এই যে সময়টা রয়েছে, এর মধ্যে তার নানা ধরনের লক্ষণ প্রকাশিত হবে, যেমন জ্বর, ক্ষুধামন্দা এবং শ্বাসকষ্ট, নাক মুখ দিয়ে তরল পদার্থ বের হয়ে আসা, ইডিমা, পানিপূর্ণ গরম স্ফীতি ইত্যাদি। এবং অবশেষে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর যে তীব্র প্রকৃতির লক্ষণগুলো রয়েছে, সেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাবো। দেহের তাপমাত্রা 40.1 থেকে 41.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে পড়বে। পশু ক্রমে ক্রমে নিস্তেজ হয়ে পড়বে এবং ঝিম মেরে দাঁড়িয়ে বা শুয়ে থাকবে। নাক দিয়ে পানি এবং মুখ দিয়ে তরল পদার্থ পড়বে।
এভাবে 24 ঘন্টা পার হলেই গলার নিচে ফুলতে শুরু করবে। এ ফোলা ক্রমশ বুক এবং পেট পর্যন্ত চলে যেতে পারে। কখনো কখনো চোয়াল এবং কানের নিচের অংশ ফুলতে পারে। অনেক সময় পশুর জিহ্বা ফুলে যায় এবং তা লাল হয়ে যায়। এ সময় এরা মুখ হা করে শ্বাস নেবে বা জিহ্বা বের করে দিবে। এসব ফোলা জায়গা শক্ত এবং গরম থাকে, টিপলে পশু ব্যথা অনুভব করবে। সূচ দিয়ে ছিদ্র করলে হলুদ বর্ণের পদার্থ বের হয়ে আসবে। গলার স্ফীত অংশ ষড়যন্ত্র এবং গলবিলের উপর চাপ দেয় বিধায় শ্বাস নিতে কষ্ট হয়, তাই মুখ হা করে শ্বাস নিতে দেখা যাবে। শ্বাস ত্যাগের সময় গলার ভেতরে গড় গড় শব্দ অনুভূত হবে, যা বেশ দূর থেকেও শোনা যাবে। পশুতে ফাইব্রিনাস ব্রঙ্কোনিউমোনিয়া সৃষ্টি হয় এবং পশু ধীরে ধীরে দুর্বল হতে থাকে। জ্বর কমতে থাকবে। এসব পশু অন্ত্রে প্রদাহের সৃষ্টি হয়, তাদের পেটে ব্যথা হয় এবং রক্ত মিশ্রিত পাতলা পায়খানা করে। শেষের দিকে পশু শুয়ে পড়বে, নাক মুখ দিয়ে পানির মতো তরল পদার্থ বের হবে, তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং পশু মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই যে লক্ষণগুলো আমরা দেখতে পেলাম, এগুলো মূলত আমরা তীব্র প্রকৃতির লক্ষণ ক্যাটাগরিতে দেখতে পাবো এবং এগুলোর জন্য সে কিছুটা হয়তোবা সময় দিবে, কিন্তু অতি তীব্র প্রকৃতির যে লক্ষণগুলো রয়েছে সে সকল ক্ষেত্রে আমরা খুব একটা সময় পাই না পশুকে চিকিৎসা করবার জন্য। কিন্তু তীব্র প্রকৃতির লক্ষণ বা এই যে লক্ষণগুলো আমরা দেখতে পেলাম, এগুলোর ক্ষেত্রে আমরা কিছুটা সময় পাই যেন আমরা তাকে চিকিৎসা করতে পারি। ধন্যবাদ ফারহানা নাজনীন আপনাকে। এই যে বাছুরের গলাফলা রোগটির লক্ষণগুলো নিয়ে যে সুস্পষ্টভাবে আলোচনা করেছেন সেটির জন্য। তো এই আলোচনার রেশ ধরে আমি এখন জানতে চাইবো যে আমাদের খামারিরা বা কৃষকরা কিভাবে মানে একটা সহজেই কিভাবে এই রোগটি নির্ণয় করতে পারবে যে তার বাছুরের মধ্যে এই গলাফলা রোগটি আছে কিনা। গলাফলা রোগের নির্ণয় বা ডায়াগনোসিস যদি আমরা করতে যাই, তাহলে কিছু কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, কিছু কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এই রোগের ইতিহাস, অর্থাৎ সেই সময় সেই এলাকাতে কি আবহাওয়া বিরাজ করছে, তার দীর্ঘ সময় ধরে কাজের কোনো ইতিহাস রয়েছে কিনা, বা আবহাওয়ার পরিবর্তন যেমন শীতকালীন বৃষ্টি বা বর্ষাকালীন বৃষ্টিপাত ইত্যাদি আছে কিনা। এছাড়াও কিছু ক্যারেক্টার রয়েছে যেটি অন্য কোনো রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না, যেমন পানিপূর্ণ গরম স্ফীতি গলার নিচে বা গলকম্বলে যেটি আমরা দেখব। এটি হচ্ছে আপনার জীবিত প্রাণীর ক্ষেত্রে দেখব। আর কোনো পশু যেটি মৃত সেই যদি আমাদের কাছে নিয়ে আসা হয়, তাহলে আমরা সেই ফোলা জায়গাটি যদি কাটি তাহলে আমরা হলুদ বর্ণের জেলিন এক ধরনের পদার্থ দেখব। আর যে স্থানটি ফুলে থাকবে সে স্থানের ত্বকটি হবে লাল। আর ত্বকের নিচে স্কিনটাকে যদি আমরা উপরে তুলি তাহলে আমরা ইকাইমোটিক বা বিন্দু বিন্দু রক্তপাত বা হেমোরেজ যাকে আমরা বলি সেগুলো দেখতে পাবো। এছাড়াও যে ফুসফুস বা লসিকা গ্রন্থি যেগুলো থাকে শরীরের বিভিন্ন, সেগুলোকে আমরা ফুলা দেখব। আরও সুনিশ্চিতভাবে একদম অর্গানিজম যদি আমরা আইডেন্টিফাই করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে মৃত পশু থেকে হৃৎপিণ্ডের রক্ত, ফুসফুস অথবা প্লিহার নমুনা সংগ্রহ করতে হবে। আর জীবিত পশু থেকে যে স্যাম্পলগুলো আমরা নিব সেটি হচ্ছে তার মুখ নিঃসৃত লালা এবং শরীরের রক্ত। এগুলোকে আমরা মিথাইলিন ব্লু বা গ্রাম স্টেইনের মাধ্যমে স্টেইনিং করে এই ক্ষুদ্র আকৃতির ককয়েড বাইপোলার দণ্ডাকৃতির যে অর্গানিজম যাকে আমরা বলি পাস্টুরেলা মাল্টোসিডা, সেটি শনাক্ত করতে পারবো। এভাবে আমরা একদম সুনিশ্চিতভাবে বলতে পারবো যে এটি পাস্টুরেলা মাল্টোসিডা নামক দুষ্ট ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হেমোরেজিক সেপ্টিসেমিয়া বা গলাফোলা রোগ। আমরা জানি রোগ কিংবা রোগের লক্ষণের সাথে চিকিৎসার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তো আমরা এই পর্যায়ে জানতে চাইব যে বাছুরের ব্যাকটেরিয়াজনিত যে গলাফোলা রোগটি আছে এটির কোনো চিকিৎসা আদৌ আবিষ্কৃত হয়েছে কিনা বা এর কোনো প্রতিরোধ ব্যবস্থা আছে কিনা। এটি যেহেতু একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, এর সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে, তবে লক্ষণ প্রকাশের সাথে সাথে তাকে সঠিক চিকিৎসার আওতায় আনতে হবে, অন্যথায় আমরা চিকিৎসার সুফল বয়ে আনতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে তাদেরকে সালফার জাতীয় কিছু ড্রাগ যেমন সালফাডিমিডিন, ট্রাইমেথক্সাজল জাতীয় কিছু ড্রাগ অথবা দীর্ঘস্থায়ী অ্যান্টিবায়োটিক যেমন অক্সিটেট্রাসাইক্লিন এগুলো দিতে পারি, সেক্ষেত্রে আমরা সফলতা পাবো। আর হ্যাঁ, অবশ্যই প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। এক্ষেত্রে আমরা আক্রান্ত পশুকে অবশ্যই সুস্থ পশু থেকে পৃথক করব এবং যে সুস্থ পশুগুলো আক্রান্ত পশুর সাথে ছিল তাদেরকে অ্যান্টিসিরাম অথবা দীর্ঘস্থায়ী টেট্রাসাইক্লিনের আওতায় নিয়ে আসবো, তাদেরকে টিকা প্রদান করব। যদি কখনো মরক লাগে তখন তাদের যে
গতি বা যাতায়াত সেগুলোকে সীমিত করব, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তাদেরকে লালন পালনের চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই যে আবহাওয়ার যে পরিবর্তন তার সাথে সে অনুযায়ী পরিচর্যার ব্যবস্থা করব। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে পশু যখন মারা যাবে তাকে কোনোভাবেই মাটির উপরে রাখা যাবে না, মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা তাকে পুড়ে ফেলতে হবে। কোনোভাবেই মুচিকে তার চামড়া ছিলতে দেওয়া যাবে না বা মাটির উপর পড়ে থাকতে দেওয়া যাবে না। এই বিষয়গুলো যদি আমরা কিছুটা অনুসরণ করি তাহলে আমরা মুক্তি পেতে পারি। আর এই রোগের রয়েছে খুবই কার্যকরী ভ্যাকসিন, যেটাকে আমরা বলবো হেমোরেজিক সেপ্টিসেমিক ভ্যাকসিন বা এইচএস ভ্যাকসিন, যেটি প্রতি বছরই আমরা একটি করে দিতে পারি যাতে পশুর প্রতিরোধ ব্যবস্থা কিছুটা শক্তিশালী হয়ে যায়। ধন্যবাদ ফারহানা নাজনীন আপনাকে আমাদের সাথে অতি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি আলোচনা বাছুরের গলফলার রোগটি নিয়ে বিস্তারিত বলার জন্য। আশা করছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা এ থেকে খুব উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকেও। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই বাছুরের গলাফলার রোগ শীর্ষক আলোচনা থেকে আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে এই প্রত্যাশায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।